ওয়েলকাম টু নেপাল। এই মুহূর্তে আমি এয়ারপোর্ট থেকে আমার হোটেলের দিকে রওনা দিয়েছি। হোটেলটা একটু দূরে। যদি আমি বাংলাদেশ থেকে হোটেল বুকিং দিয়ে আসতাম তাহলে তার রেটটা অনেক হাই হতো। সেই কারণে আমি বাংলাদেশ থেকে একটা টেম্পোরারি হোটেল বুকিং নিয়ে এসেছি নেপালে। এখন আমি এখান থেকে আমি মন মতন করে হোটেল খুঁজে নিতে পারবো কম দামের মতো। নেপাল হলো এটি একটি হিন্দু কান্ট্রি। এখানে আপনি যেখানে না সেখানে কিন্তু আপনি মূর্তি পাবেন এবং মন্দির পাবেন, কারণ এটা হলো হিন্দু কান্ট্রি। ফুটপাতেও কিন্তু তাদের মূর্তি রয়েছে। আপনি এই ভিডিওতে দেখেন এই একটা মন্দিরখানা। এখানে অনেক ধরনের মানুষ যাতায়াত করে, অনেক পর্যটকরা এখানে আসে দেখার জন্য। আর এখানে বহু পরিমাণে কবুতর রয়েছে। তাদের ছুটির দিনে এই মন্দিরটিতে অনেক মানুষ যাতায়াত করে। এটি নেপালের মধ্যেই রয়েছে। কাঠমান্ডুতে বিভিন্ন ধরনের মন্দির রয়েছে। মন্দিরের আশেপাশে অনেক ধরনের দোকানপাট রয়েছে। এখানে আর্ট দোকান রয়েছে। এখানে মাউন্টেন এভারেস্টের পিকচার বানানো হয়। আর এখানের ফুটপাতে সবচেয়ে বেশি দাম হলো মশলার দাম কিন্তু এখানে বেশি, যেহেতু এখানে এটা হলো পাইকারি শপ না, এই জন্য এখানে দামটা বেশি। আমাদের বাংলাদেশে যেমন একটি চকবাজার রয়েছে, আমি কিন্তু নেপালেও গিয়ে কিন্তু ঠিক সেরকম একটি চকবাজার পেয়েছি। দেখতে পাচ্ছেন চকবাজারের মতো একটি মার্কেট। এখানে কিন্তু নানা ধরনের অনেক কিছু পাবেন। ব্যাগ, আপনারা জামা কাপড়, তারপরে বাচ্চাদের জামা কাপড়, বিভিন্ন ধরনের আইটেম এখানে পাবেন। মশলা সহ আর অনেক কিছু পাবেন পাইকারি দামে। এখানটাতে যদি আপনারা আসেন, সবকিছুর দাম কিন্তু খুবই সস্তা, অনেক পরিমাণে সস্তা। আপনারা এখানে আসে কেনাকাটা করতে পারেন। না যেমন আপনারা এটা ধরতে পারেন নেপালে অবস্থিত বাংলাদেশি চকবাজার। আমি মশলার দোকান খুঁজতে খুঁজতে এখানে মশলা পেয়ে গেলাম, কিন্তু এখানে মশলা অনেক দাম ছিল, কারণ এটা হলো খুচরা মার্কেট। আর আমি এই বাড়িটির দোকানে যখন আসি তার থেকে কিছু কেনাকাটা করি, তার থেকে আমি জিরা কিনি একটু কম দামে। তো সেই জিরা আমি কিন্তু বাংলাদেশে এনে বিক্রি করতে পারছি ভালো প্রাইসে। আপনারা যদি নেপালে আসেন এই বাড়িটির দোকানটা খুঁজে নিতে পারবেন আর কি। তার ভিজিটিং কার্ড আমার কাছে আছে, আমি নাম্বার দিয়ে দিব, আপনারা চাইলে নিতে পারেন। কাঠমান্ডু, যা মন্দিরের শহর নামেও পরিচিত, মধ্য নেপালের বাটি আকারের কাঠমান্ডু উপত্যকায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1400 মিটার 4600 ফুট উচ্চতায় অবস্থিত। ঐতিহাসিকভাবে নেপাল মলডোলা হিসেবে অভিবাহিত করা হয় এবং এটি নেওয়ার সংস্কৃতির আবাসস্থল। হিমালয়ের পাদ দেশের এক বিশ্বব্যাপী নগর সভ্যতা। নেপালি অভিবাসীদের প্রাসাদ, মন্দির এবং উদ্যানের আয়োজক ছিল। এটি 1985 সাল থেকে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার সদর দফতর ছিল। আজ এটি 2024 সালে প্রতিষ্ঠিত নেপালি প্রজাতন্ত্রের সরকারের আসন এবং নেপালের প্রশাসনিক ভূগোলের 3 নং প্রদেশের অংশ। কাঠমান্ডু বহু বছর ধরে নেপালের ইতিহাস, শিল্প, সংস্কৃতি এবং অর্থনীতির কেন্দ্রস্থল এবং রয়েছে। কাঠমান্ডুর অবস্থান ও ভূখণ্ডটি একটি স্থিতিশীল অর্থনীতির বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে, যা সহস্রাব্দ ছড়িয়ে পড়ে। এই ভূগোল কৃষির উপর ভিত্তি করে একটি সমাজ গঠনে সহায়তা করেছিল। এটি ভারত এবং চীনের মধ্যে এবং অবস্থানের সাথে মিলিত হয়ে কয়েকটি শতাব্দী ধরে কাঠমান্ডুকে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করেছিল। কাঠমান্ডুর বাণিজ্য একটি প্রাচীন পেশা, যা ভারত এবং তিব্বতকে সংযুক্ত করে সিল্ক রোডের একটি শাখায় শাখায় গড়ে উঠেছে। বহু শতাব্দী কাল ধরে কাঠমান্ডুর লাসা নেয়ার বণিকরা হিমালয় জুড়ে বাণিজ্য চালিয়ে এবং মধ্য এশিয়া জুড়ে শিল্প শৈল্পীর কৃষিকাজ, কাঠের তৈরি, চিত্রকলা, তাঁতি, মৎস্যশিল্পী এবং বৌদ্ধ ধর্ম প্রচারে অবদান রেখেছে। কাঠমান্ডু নেপালের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্য কেন্দ্র। নেপাল স্টক এক্সচেঞ্জ, ভারতীয় ব্যাংকের প্রধান কার্যালয়, চেম্বার অফ কমার্সের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক ব্যাংক, টেলিযোগাযোগ সংস্থা, বিদ্যুৎ কর্তৃপক্ষ এবং অন্যান্য বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক সংস্থার প্রধান কার্যালয়গুলি কাঠমান্ডুতে রয়েছে। প্রধান অর্থনৈতিক কেন্দ্র হল নিউ রোড, দরবার মার্গ, আসন এবং পতালি সাদাক। একমাত্র মেট্রোপলিটন অঞ্চলের অর্থনৈতিক আউটপুট জাতীয় বিডিপির 1/3 প্রায় $6.5 বিলিয়ন হিসেবে নামমাত্র বিডিপি এনআর এর প্রায় $50 বিলিয়ন হিসেবে মাথাপিছু আয় প্রায় 3 গুণ জাতীয় গড় $22। একটি কথা বলে রাখি, নেপালে যখন আমি একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে যাই, তারা কিন্তু খাবারটা ঠিকঠাক মতোই দিয়েছিল, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারিনি, তারা যে এত জঘন্য কাঁচা খাবারগুলো খেয়ে থাকে। আলু, ফুলকপি এগুলো একেবারে কাঁচা খেয়ে থাকে। আমাকে দিয়েছে
আমি কিন্তু একটুও খেতে পারি নাই। কিন্তু যেহেতু এটা কাঠমান্ডুর রাজধানী, এখানে অনেক কিছুর দাম কিন্তু বেশি। যেমন চকলেট, বিভিন্ন ড্রিংকস, রেড বুল এগুলোর কিন্তু দাম অনেক হাই। একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, এই দেখেন এখন আমি কিন্তু স্ট্রিটে বের হয়েছি। এখন রাত 12টা বাজছে। এখানে কিন্তু কোনো চোর চোট্টামি নাই। এখানে সর্বদা পুলিশরাই পাহারা দিয়ে থাকে। এখন রাত 12টা। এখনো কিন্তু মার্কেটের অনেক দোকান কিন্তু খোলা আছে। যেহেতু শহর এলাকা, মানুষের যাতায়াত অনেক বেশি। আর এখান থেকে কিছু কেনাকাটা করবেন না ভুলেও, সবকিছুর দাম কিন্তু একেবারে পাহাড় পরিমাণ। মনে করতে পারেন মাউন্ট এভারেস্ট। আমি কিন্তু ঘুরতে ঘুরতে সেই একই জায়গাতে চলে যাই বারবার। আবার স্টেট বাজারের দিকে এসে পড়েছি। এখানে কিন্তু নেপালে যদি আসেন আপনারা কিন্তু অনেক এনজয় করতে পারবেন। খুব ভালো একটা কান্ট্রি। কাঠমান্ডুতে রাত্রেবেলায় একটি স্ট্রিট মার্কেট থাকে। ওই মার্কেটটি রাত্রেবেলা 1 ঘন্টায় চলমান থাকে। 1 ঘন্টার মধ্যে কিন্তু তারা অনেক টাকা আয় করে থাকে এবং তাদের এই 1 ঘন্টার মধ্যে ওইখানে অনেক জনসংখ্যা থাকে। ওইখানে পাইকারি দামে শাক সবজি এবং জামা কাপড়, যাবতীয় পোশাক অনেক কিছু পাওয়া যায়। ওই স্ট্রিট মার্কেটে সবকিছুর দাম কিন্তু একেবারে সীমাবদ্ধ। আপনারা নেপালে আসলে কখনো শপিং মল থেকে কেনাকাটা করবেন না। ওইখানকার জামা কাপড় কিন্তু অনেক প্রাইস হাই, এভরিথিং কিন্তু প্রাইস অনেক হাই। আর আপনারা এই 1 ঘন্টার স্ট্রিট মার্কেটে আসলে সেম জামা কাপড় কম রেটে পাবেন। যেমন ধরেন আমাদের বাংলাদেশে কিন্তু একটি চকবাজার আছে। বাংলাদেশের চকবাজারের মতোই কিন্তু এই মার্কেটটা। দিনের বেলায় ভরপুর মানুষ থাকে আর রাত্রের বেলায় কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে বড়দের ছোটদের জুতা আছে, জামা কাপড় আছে, এগুলো কিন্তু একেবারেই পাইকারি রেটে কিনতে পাওয়া যায়। যেহেতু এখন শীতের মৌসুম চলতেছে, সেজন্য বেশিরভাগই এখানে শীতের জামা কাপড় পাবেন। আমি কিন্তু নর্মালি নেপালে গিয়েছিলাম আমার একটি ব্যক্তিগত কাজের জন্য। তো আমি ভাবলাম যেহেতু খালি হাতে আবার দেশে ফিরবো, তাই এখান থেকে কিছু কেনাকাটা করে নিই। আমি $500 মতো অনেক কিছু কিনেছি। তো এগুলো আবার বাংলাদেশে কিন্তু আমি কম দামে এসে বিক্রি করে দিয়েছি। আমার লাভ, অনেক ভালো একটা প্রফিট পাইছি। কিন্তু হিন্দি ভাষায় সবাই কথা বলে, কিন্তু তারা ইন্ডিয়া থেকে অনেক আলাদা। এখানকার মানুষগুলো অনেক ভদ্র। তারা ফরেনারদেরকে অনেক সম্মান করে। যেমন ইন্ডিয়াতে কলকাতাতে গেলে তারা কিন্তু আমাদের ফরেনারদের সাথে ভালো আচরণ করে না, তারা নোংরা আচরণ করে। এক্ষেত্রে কিন্তু নেপালের মানুষ কিন্তু অনেক ভালো। এজন্যই কিন্তু নেপালের সাথে ইন্ডিয়ার কোনো সম্পর্ক নেই। বাংলাদেশের সাথে কিন্তু নেপালের অনেক ভালো সম্পর্ক। তাই জন্য প্রথম টাইম ভিসা কিন্তু একেবারে ফ্রি দিছে। যাই হোক, অবশেষে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি সবসময় আপনাদের পাশে আছি।